ওয়েলকাম ফ্রেন্ডস, গতকাল রবিবার 28/1/2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন 5 to 8 এর শিক্ষক নিয়োগের জন্য যে টেট এক্সামটি নিয়েছে সেখানে বিভিন্ন প্রকার যে কোশ্চেনগুলো এসেছে তার উত্তরগুলো কি হবে, অথেন্টিক উত্তর কি হবে, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিওতে আমি চাইল্ড সাইকোলজি বাংলা ও ইংরেজি কোশ্চেনের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখিয়ে নিন এবং আপনারা আপনাদের ওএমআর শিটের সঙ্গে মিলিয়ে নিন। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমে আমরা চাইল্ড সাইকোলজিতে যে কোশ্চেনগুলো আছে সিডিপি যেটা, সেখান থেকে যে কোশ্চেনগুলো আছে তার সঠিক উত্তরগুলো কি আমরা জেনে নেব। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, চাইল্ড সাইকোলজিতে যে কোশ্চেনগুলো আছে তার হুবহু সঠিক উত্তর এখনো অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়নি, তবে আমার যতটুকু ধারণা সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো আপনারা এটা মিলিয়ে নেবেন। ঠিক আছে, তো দেখুন এখানে প্রথমে একের দাগে আছে লিঙ্গ ভূমিকা হলো সহজাত আচরণ, অর্জিত আচরণ, বংশগতি এবং পরিবেশের ফসল, জৈবিকভাবে নির্ধারিত। এটা উত্তর হবে অর্জিত আচরণ। ঠিক আছে, যে জেন্ডার যে রোল, সেই রোলটা কিন্তু অর্জিত, এটা তাই এটা হবে অর্জিত আচরণ। ঠিক আছে, তাহলে অর্জিত আচরণে ঠিক চিহ্ন দিলাম। তারপরে দেখুন সহপাঠী শিক্ষণের সুবিধা হলো সহপাঠী শিক্ষণ, অর্থাৎ ছেলে মেয়ে একসঙ্গে যে ক্লাসরুমে থাকে তার সুবিধাটা কি হলো, এটা উত্তর কি হবে, শিক্ষার্থীরা সহজেই শেখে এবং সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পায়। এটা উত্তর হবে বি। ঠিক আছে, তাহলে বিটা এখানে টিক চিহ্ন দিলাম এখানে। তারপরে দেখুন দক্ষতা শেখার প্রথম ধাপ হলো, এটা হবে দক্ষতা শেখার প্রথম ধাপ, এটা হবে অনুকরণ। ওকে, তারপরে দেখুন শ্রেণীকক্ষে একজন শিক্ষকের জন্য নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে বলছে বিষয়টি সম্পূর্ণভাবে শেখানো, সেই শ্রেণীর পাঠদানের উদ্দেশ্য অর্জন করা, শিক্ষার্থীদের শেখার জন্য অনুপ্রাণিত করা, শিক্ষার্থীরা কতটুকু শিখেছে তা বোঝার জন্য ক্লাসের পরে হোমওয়ার্ক দেওয়া। দেখুন এখানে যে চারটি উত্তর দেওয়া আছে এখানে কিন্তু চারটি প্রায় ঠিক হবে, কিন্তু এখানে যেটা আমার মনে হচ্ছে সেটা হবে সেই শ্রেণীর পাঠদানের উদ্দেশ্য অর্জন করা, অথবা ডি শিক্ষার্থীরা কতটুকু শিখেছে তা বোঝার জন্য ক্লাসের পরে হোমওয়ার্ক দেওয়া। ঠিক আছে, অথবা এটাও শিক্ষার্থীদের শেখার জন্য অনুপ্রাণিত করা, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে সেই শ্রেণীর পাঠদানের উদ্দেশ্য অর্জন করা, এটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে, তারপরে দেখুন শিক্ষাকে প্রভাবিত করার কারণগুলির মধ্যে রয়েছে ব্যক্তিগত ফ্যাক্টর, পরিবেশগত ফ্যাক্টর, শিক্ষক সম্পর্কিত ফ্যাক্টর, উপরের সবকটি। এটা উত্তর হবে ডি, উপরের সবকটি। ঠিক আছে, চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখুন এখানে কি বলছে, চিন্তা তার জ্ঞানীয় দিক থেকে একটি মানসিক কার্যকলাপ, এটি বিবৃতি দেন, এটা হবে ডি, রস। ওকে, তারপরে দেখুন একটি শিশুর সামাজিকরণ যে প্রক্রিয়ার দ্বারা শুরু হয় সেটি হলো মিথস্ক্রিয়া, উত্তর হবে মিথস্ক্রিয়া, এ। ঠিক আছে, তারপরে দেখুন একজন শিক্ষককে গ্রহণ করা উচিত শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাবিদ্যা, শিক্ষক কেন্দ্রিক শিক্ষাবিদ্যা, এটা উত্তর হবে এ, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাবিদ্যা। ওকে, তারপরে দেখুন নয় কি আছে, দেখুন শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষামূলক কৌশল, যেখানে শিক্ষার্থীদের প্রশ্ন ও নির্দেশনার মাধ্যমে শিক্ষকের সহায়তায় তাদের বোঝাপড়া তৈরি করতে উৎসাহিত করা হয়, সেটা হলো আবিষ্কার শিক্ষা না নির্দেশিত আবিষ্কার শিক্ষা, এটা হবে বি, নির্দেশিত আবিষ্কার শিক্ষা। ওকে, তারপরে চলে যাব পরের কোশ্চেনে। দেখুন এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব অনুসারে কোনটি শিশুর বিকাশের প্রথম পর্যায়, এটা হবে বিশ্বাস ও অবিশ্বাস। এরিকসনের যে মনোসামাজিক তত্ত্ব বিকাশ যে তত্ত্ব আছে সেখানে এটা বিশ্বাস ও অবিশ্বাস হবে। ঠিক আছে, তারপরে দেখুন 11 দাগে নিম্নলিখিত তত্ত্বগুলির মধ্যে কোনটি এরিকসন দ্বারা উত্থাপিত হয়েছে, এটা হবে মনোসামাজিক বিকাশের তত্ত্ব, সি, উত্তর হবে সি। ওকে, তারপরে দেখুন, কারণ এটা দেখুন আগের কোশ্চেনের মধ্যে কিন্তু উত্তরটা আছে, এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব। ঠিক আছে, তো এটা হবে সি। তারপরে দেখুন 12 একজন শিক্ষক শিক্ষার্থীদের অগ্রগতি বোঝার জন্য কোর্সের মাঝখানে একটি পরীক্ষা নেন, এটি হলো কি, এটা সমষ্টিগত মূল্যায়ন, নির্ণয়মূলক মূল্যায়ন না গঠনমূলক মূল্যায়ন, এটা হবে গঠনমূলক মূল্যায়ন। ওকে, তারপরে দেখুন নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়, এ সৃজনশীলতার জন্য উচ্চ বুদ্ধাঙ্ক প্রয়োজন, সৃজনশীলতা সার্বজনীন, সৃজনশীলতা সহজাত ও অর্জিত, সৃজনশীলতা সবসময় নতুনত্ব তৈরি করে। দেখুন এই যে সৃজনশীলতা, এটা কিন্তু সঠিক উত্তরটা এ হবে, সৃজনশীলতার জন্য উচ্চ বুদ্ধাঙ্ক প্রয়োজন, এটা কিন্তু সবসময় দরকার নয়, উচ্চ বুদ্ধাঙ্ক না হলেও হবে, কিন্তু
এইটা ঠিক হবে উত্তর এটা, কিন্তু এখানে একটি সংশয় আছে দেখুন, বিটাও কিন্তু হতে পারে, কেননা বলছে সৃজনশীলতা হলো সার্বজনীন, কিন্তু সৃজনশীলতা সার্বজনীন নয় কিন্তু, কারণ একটা নির্দিষ্ট বয়সে এসে তারা সৃজনশীলতা থাকে না অনেকেরই। তবে এটা যথাযথ উত্তর হবে এ, সৃজনশীলতার জন্য উচ্চ বুদ্ধাঙ্ক প্রয়োজন, এটাই সঠিক উত্তর, কারণ এটা প্রয়োজন নয়। আচ্ছা 14, পঞ্চম শ্রেণীর একজন শ্রেণী শিক্ষক ক্লাসের টপারের জন্য একটি পুরস্কার ঘোষণা করেছেন, এটা কোন উদাহরণ? এটা হবে উত্তর বি, বহিরাগত প্রেষণা। ঠিক আছে, তাহলে এটা টিক দিলাম। তারপরে দেখুন, স্বতন্ত্র পার্থক্য সহ শিশুদের একটি স্কুলে শেখানো উচিত যেখানে শিক্ষক রয়েছে সমজাতীয় শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষিত, বিভিন্ন বিভাগে শিক্ষা, তাদের পৃথক পার্থক্যের উপর ভিত্তি করে শ্রেণীকক্ষ, তাদের বিভিন্ন শিক্ষার চাহিদা মেটাতে বিভিন্ন শিক্ষাবিদ্যা ব্যবহার করার জন্য প্রশিক্ষিত। উত্তর হবে সি, এটাই উত্তর হবে, তাদের বিভিন্ন শিক্ষার চাহিদা মেটাতে বিভিন্ন শিক্ষাবিদ্যা ব্যবহার করার জন্য প্রশিক্ষিত তারা থাকবে অবশ্যই, এটাই উত্তর হবে। তারপরে দেখুন 16, শিশুরা বিশেষ করে নির্দিষ্ট বস্তুর জন্য নতুন শব্দ শেখে, এটা হবে কন্ডিশনিং প্রক্রিয়া। ঠিক আছে, কন্ডিশনিং প্রক্রিয়া। তারপরে দেখুন, কেন কিছু শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে, এটা কি হবে? শিক্ষার্থীদের শেখার ক্ষমতা ও বুদ্ধাঙ্ক কম, শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মানে না, শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী পাঠদান ও মূল্যায়নের ব্যবস্থা স্কুলে নেই, বিদ্যালয়গুলোতে ভালো শিক্ষক নেই। এটাও কিন্তু কনফিউশনের একটা প্রশ্ন, কিছু শিক্ষার্থী কেন ফেল করে, কারণ শিক্ষার্থীদের শেখার ক্ষমতা বুদ্ধাঙ্ক কম, কিন্তু এখানে দেখুন শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী পাঠদান ও মূল্যায়নের ব্যবস্থা স্কুলে নেই, এটাই কিন্তু সঠিক উত্তর হতে পারে, তবে এটাও হতে পারে। ওকে, তারপরে দেখুন, নিচের কোনটি ট্রায়াল এবং ত্রুটি তত্ত্বের সাথে সম্পর্কিত নয়? এটা কি হবে? এটা হবে মনোভাবের আইন। ওকে, তারপরে দেখুন, চলে যাব আমরা পরের প্রশ্নে। 19, শিক্ষার্থীদের শিক্ষণে বিদ্যালয় ভিত্তিক মূল্যায়নের মূল নীতি হলো, এখানে এ, বহিরাগত মূল্যায়নকারীদের চেয়ে শিক্ষক তার ছাত্রদের ক্ষমতা ভালো করে জানেন, এটি সময় ও অর্থ সাশ্রয় করে, বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন মানসম্মত মূল্যায়নের চেয়ে ভালো। এটা কিন্তু উত্তর হবে এ, বহিরাগত মূল্যায়নকারীদের চেয়ে নিজের স্কুলের শিক্ষক কিন্তু ছাত্রদের ক্ষমতা ভালো করে জানেন, এটাই কিন্তু সঠিক উত্তর। তারপরে 20, নিচের কে সাইকো অ্যানালাইটিক তত্ত্ব উত্থাপন করেন? এটা হবে উত্তর ফ্রয়েড। ওকে, এ উত্তর হবে এটা। তারপরে দেখুন, চলে যাব আমরা পরের কোশ্চেনে। 21, সপ্তম শ্রেণীর একজন ছাত্রের দৃষ্টিজনিত প্রতিবন্ধকতা আছে, ক্লাসে একটি মানচিত্র শেখানোর জন্য শিক্ষকের উচিত, কি উচিত? এটা উচিত হবে ডি, ক্লাসে মানচিত্রে স্পর্শকাতর মডেল ব্যবহার করা। ঠিক আছে, এটা হবে মানচিত্রে স্পর্শকাতর মডেল ব্যবহার করা, ডি হবে। ওকে, তারপরে দেখুন, অবজেক্ট স্থায়িত্ব ধারণাটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, প্রাক অপারেশনাল পর্যায়, আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়, এটা সংবেদনশীল মোটর পর্যায়, এটা হবে সি, সংবেদনশীল মোটর পর্যায়। ওকে, তারপরে দেখুন 23, শেখার পরিস্থিতি যেখানে একাধিক অংশীদার একে অপরকে উদ্দীপিত করে এবং উৎসাহিত করে তাকে বলা হয় সমবায় শিক্ষা, এটা সমবায় শিক্ষা হবে। তারপরে দেখুন, পারুল বুদ্ধিমত্তা পরীক্ষায় নির্দেশ করে যে সে গড় থেকে গড় বুদ্ধিমান, যাই পড়া, বানান, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞানে তার গ্রেড খুব কম, তার গণিতে গ্রেড বেশ উচ্চ এবং তার দক্ষতা, লেখার দক্ষতা পর্যাপ্ত। পারুলের সম্ভবত কি আছে? এটা ডিসলেক্সিয়া হবে। ঠিক আছে, ডিসগ্রাফিয়া হবে না, কারণ এটা লেখার ক্ষমতা না থাকলে হয়। ডিসক্যালকুলিয়া, যার অঙ্ক মনে থাকে না বা অঙ্ক করতে পারে না, কিন্তু অঙ্ক তো বেশ ভালো, তাই এটা হবে ডিসলেক্সিয়া। ঠিক আছে, এটা ডিসলেক্সিয়া হবে। তারপরে দেখুন পরের উত্তর, কোন শিক্ষণ কৌশলটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা দক্ষতার বিকাশকে উৎসাহিত করতে সবচেয়ে বেশি সম্ভাবনাময়? এটা হবে উত্তর ডি, ছাত্রদের বক্তব্য সহ উপস্থাপন করা, যেমন লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন আমাদের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, এটা রক্ষা বা খণ্ডন করতে হবে, ডিবেট করতে হবে, তাহলে উত্তর হবে ডিটা। ওকে, তারপরে দেখুন 26, নিম্নলিখিত কোনটি লিঙ্গ সমস্যা সমাধানের জন্য একজন শিক্ষকের কাছে একটি কার্যকর শ্রেণীকক্ষ অনুশীলন? তাহলে এটা কোনটা হবে? একটি দেখুন, ক্লাসে ছেলেদের চেয়ে মেয়েদের বেশি গুরুত্ব দেওয়া, ক্লাসে লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা ও বিতর্ক, এটাই কিন্তু সঠিক উত্তর হবে বি। ওকে, তারপরে দেখুন 27, একজন শ্রবণ প্রতিবন্ধী ক্লাস 5 এর ছাত্রের জন্য উচিত, এটা কি উচিত? দেখুন, অন্য ছাত্রদের চেয়ে নিম্ন স্তরের ক্লাসের কাজ দেওয়া,
তার স্কুলের কাজের জন্য পরিবারের সদস্যদের সাহায্য প্রদান করা, ক্লাসে স্বাভাবিক হিসেবে বিবেচিত হয় এবং স্কুল সিস্টেম দ্বারা অডিও সরঞ্জাম সরবরাহ করা হয়। এটাই কিন্তু সঠিক উত্তর। উত্তর হবে সি। এবারে চলে যাব আমরা 28-এর দাগে। দেখুন, নিচের কোন শিক্ষার উপডোমেইন দীর্ঘমেয়াদী স্মৃতি থেকে প্রাসঙ্গিক জ্ঞান পুনরুদ্ধার করতে সাহায্য করে? এটা উত্তর হবে বি। এটা উত্তর হবে বি, হবে জ্ঞান। ঠিক আছে, তারপরে দেখুন 29, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি মূলধারার স্কুলের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তি করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় শর্ত? এটা কি হবে? স্কুলে ভালো পরিকাঠামো, না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিচালনার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ভর্তির সময় বৈষম্যহীন নীতি? এটা কোনটা? একটা স্কুলের ক্ষেত্রে কোনটা সব থেকে প্রয়োজনীয় সত্য? এটা উত্তর হবে, দেখুন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সমস্ত সুযোগ সুবিধা সুলভযোগ্য হওয়া উচিত। এটার ডিটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে যাব আমরা পরের কোশ্চেনে। দেখুন 30, শেষ কোশ্চেন এটা চাইল্ড সাইকোলজির। 30, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে শ্রেণীকক্ষে কোন ধরনের শিশুদের অন্তর্ভুক্ত করাকে বোঝায়? সাধারণ শিশু, প্রতিবন্ধী শিশু, নির্দিষ্ট শিশু, সাধারণ ও নির্দিষ্ট শিশু? এটা হবে সাধারণ ও নির্দিষ্ট শিশু। ঠিক আছে, দুটি হবে উত্তর এটা। চলে যাব আমরা পরের প্রশ্ন, অর্থাৎ আমরা ইংরেজি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে ইংরেজিতে এখানে একটা প্যাসেজ তুলে দিয়েছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, এবং এখান থেকে কিছু কোশ্চেন করেছে। আপনারা প্যাসেজটা সকলেই পড়েছেন, তো আমি এটা পড়ে আর উত্তর বলে দেওয়ার চেষ্টা করছি না, উত্তরটা বলে দিচ্ছি। আপনারা জানেন যে হাউ ডাজ আন্না ডিসক্রাইব এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট? এটা উত্তর কি হবে? এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। ঠিক আছে, তাহলে উত্তর হবে বি, এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। ওকে, তারপরে দেখুন এখানে কি আছে। অ্যাকর্ডিং টু আন্না, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট? এটা অনেকেই হয়তো করছেন যে সেটিং বাউন্ডারিজ, অর্থাৎ লক্ষ্য স্থির, বাট এটা কিন্তু উত্তর হবে বি, ক্রিয়েটিং এ টু ডু লিস্ট। ওকে, ক্রিয়েটিং এ টু ডু লিস্ট। কিন্তু কখন আমরা বাউন্ডারি করব? যখন আমরা আর কোনো কিছু দায়িত্ব এড়িয়ে চলতে চাইছি, মানে দায়িত্বকে আমরা নিতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাউন্ডারি করে দেওয়া দরকার। কিন্তু এখানে কিন্তু হবে না ওটা। ঠিক আছে, মানে আমরা বাউন্ডারি কখন করব? যখন আমরা অতিরিক্ত কাজের রেসপন্সিবিলিটি নিতে পারছি না বা নিচ্ছি না, তখন কিন্তু আমাদের কাজের বাউন্ডারি করতে হবে। সেটা কিন্তু এখানে লেখা আছে, তাই এখানে আমাদের উত্তরটা হবে ক্রিয়েটিং এ টু ডু লিস্ট। ওকে, তারপর দেখুন 33, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ওভারকাম ইট? আপনি এখানে বলছে প্যাসেজ অনুযায়ী কি ঘটবে যদি আপনি অতিরিক্ত প্রতিশ্রুতি দেন? এটা অবশ্যই হবে ধ্বংস হয়ে যাবে, বার্ন আউট। তাই উত্তর হবে বার্ন আউট। ওকে, বিটা উত্তর হবে। তারপরে দেখুন 34, হোয়াট ডাজ আন্না এমফাসিস অ্যাবাউট ডেলিগেটিং টাস্ক? এটা বলছে কাজকে ডেলিগেট করতে বা কারোর উপর অর্পণ করলে কিসের উপর মানে জোর দিয়েছে? তাহলে কি হবে? এটা বলছে ইট অ্যালাউস ফর ফোকাসড ওয়ার্ক অন ইম্পর্টেন্ট টাস্ক। এটা সিটা উত্তর হবে। ঠিক আছে, তারপরে দেখুন 35, হোয়াট ডাজ আন্না সে অ্যাবাউট সেইং নো? এটা উত্তর হবে ইট ইজ এসেনশিয়াল টু সেট বাউন্ডারিজ। ওকে, এটা উত্তর হবে সি। তারপরে দেখুন, অ্যাকর্ডিং টু আন্না, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ টেকিং ব্রেকস? ব্রেক নেওয়া বা বিরতি নেওয়ার জন্য, কোনো কাজের ফাঁকে বিরতি নিলে তার বেনিফিট কি হবে? এটা হবে ইট রেজুভেনেটস দ্য মাইন্ড অ্যান্ড এনহ্যান্সেস প্রোডাক্টিভিটি। এটা উত্তর হবে সি। ঠিক আছে, 37, হাউ ডাজ আন্না সাজেস্ট অর্গানাইজিং টাস্ক অন এ টু ডু লিস্ট? বলছে আন্না কিভাবে সাজেস্ট করেছে একটা করণীয় যে কাজ, সেই কাজটা কিভাবে করার সাজেস্ট করেছে? এখানে বলছে বেসড অন আর্জেন্সি অ্যান্ড ইম্পর্টেন্স। এটাই কিন্তু উত্তর হবে বেসড অন আর্জেন্সি অ্যান্ড ইম্পর্টেন্স। ঠিক আছে, চলে যাবো আমরা পরের কোশ্চেনে। দেখুন 38, হোয়াট ডাজ আন্না রেকমেন্ড ইন্ডিভিজুয়ালস টু ডু অ্যাজ সার্কামস্ট্যান্সেস চেঞ্জেস? যেমন যখন পরিস্থিতি বা পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, তখন একজন মানুষকে বা ব্যক্তিকে আন্না কি করতে পরামর্শ দিয়েছেন? এটা উত্তর হবে অ্যাডাপ্ট দেয়ার অ্যাপ্রোচ টু ম্যানেজ টাইম। এটা হবে ডি। ঠিক আছে, তারপর দেখুন পরের প্রশ্ন কি আছে। 39টা কি বলছে দেখুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস,
ওয়ান টু লাইক দি টেমলেস ড্যাশ সুইট ড্যাশ প্রাউড। এখানে ড্যাশে কি হবে বসাতে বলছে, কোয়াইট বাট না অ্যান্ড না কি হবে? তা এটা উত্তর কি হবে? অ্যান্ড। এটা পিবি শেলির একটা বিখ্যাত পোয়েম, রোমান্টিক একটা পোয়েম, ওড টু ওয়েস্ট উইন্ড নামক একটা পোয়েম বিখ্যাত, সেই কবিতারই কিন্তু বা সেই পোয়েমের কিন্তু একটা লাইন, সেখানে এটা অ্যান্ডই কিন্তু হবে উত্তর। ঠিক আছে, চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখুন 40, দি নিউজ অ্যাবাউট দি অ্যাক্সিডেন্ট ড্যাশ ভেরি শকিং। এটা হবে ইজ ভেরি শকিং, উত্তর হবে ইজ। ওকে, তারপরে দেখুন হোয়েন ডিড দ্য প্লে জাস্টিস পাবলিশড। এই যে জাস্টিস নামে যে নাটকটা বা প্লেটা, এটা কবে পাবলিশ করা হয়? এটা উত্তর হবে 1910 সালে, তাই এটা হবে 1910, 1910। ওকে, নেক্সট দেখুন fill in the blanks in the following sentences to make it a correct statement of the stated grammatical rule. ওকে, এখানে বলছে since the object of a verb in the active voice becomes the subject of the passive form, it follows that only dash verbs can be used in the passive voice since dash verbs have no object. এটা হবে a, transitive and intransitive, এটা হবে a। হ্যাঁ, যেহেতু বলছে it follows that only transitive verbs can be used in the passive voice, এটা transitive মানে সকর্মক ক্রিয়া, আর intransitive verb have no object, যেহেতু intransitive বা অকর্মক ক্রিয়ার কোনো অবজেক্ট থাকে না, তাহলে এটা উত্তর হবে a। ঠিক আছে, এটা এরটা উত্তর হবে। তারপরে দেখুন 43, 43, what relation is Tony to Kate in the play? দেখুন এই প্রশ্নে আমি দেখতে পাচ্ছি অলিভার গোল্ডস্মিথের শি স্টুপস টু কনকার যে প্লে আছে, একটা নাটক আছে, সেখান থেকে বেশ অনেকটাই প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, তো এখানে বলছে শি স্টুপস টু কনকার যে প্লেটি আছে অলিভার গোল্ডস্মিথের, সেখানে টনি ল্যাম্পকিন এবং কেটের সম্পর্ক কি? বলছে টনি ল্যাম্পকিন এবং কেটের সম্পর্ক কি ছিল? এটা হবে ব্রাদার, তারা একে অপরের ভাই ছিল। ঠিক আছে, উত্তর হবে ব্রাদার। ওকে, নেক্সট দেখুন কি বলছে, fill in the blanks in the following sentences with the correct alternative. বলছে every student and every teacher given a set of questions, তাহলে এটা হবে every student and every teacher, এটা হবে were given। ওকে, এটা were হবে। নেক্সট দেখুন convert to simple sentence, এখানে সিম্পল সেন্টেন্সে করতে বলছে I am responsible for what I do। এখানে কোনটা সঠিক উত্তর হবে? এখানে বলছে for what I do I am responsible, my responsibility lies in what I do, এটা হবে I take responsibility for my action, এটা সিটটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখুন পরের প্রশ্নে আমরা চলে যাব এখানে। তারপর দেখুন 46, at what age did Wilson died দি লোটাস ইটার। দি লোটাস ইটার নামক যে কবিতাটা আছে, যে পোয়েমটা আছে, সেখানে উইলসন কত বছর বয়সে মারা যান? তাহলে এটা হবে 66, অর্থাৎ সিটটা ঠিক হবে, মানে 66 বছর বয়সে মারা যান। ঠিক আছে, চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখুন এখানে দেখুন 47, হু ইজ প্রমিসড ইন ম্যারেজ টু কনস্ট্যান্স নেভিল। কনস্ট্যান্স নেভিলের সঙ্গে কাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? কাকে দেওয়া হয়েছিল? এটা উত্তর হবে টনি লাম্পকিন। ঠিক আছে, টনি লাম্পকিন উত্তর হবে। তো এখানে টনি লাম্পকিনকে আমরা টিক চিহ্ন দিলাম। তারপরে দেখুন এটাও কিন্তু শি স্টুপস টু কনকার নামক যে কবিতা, কবিতা নয় সরি প্লে, গোল্ডস্মিথের যে প্লে, সেখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে দেখুন 48, দিস ওয়েল এডুকেটেড অ্যান্ড রিজার্ভড ক্যারেক্টার সেটস আউট টু ওয়েড ক্যাট। এটা কি হবে? কোন ক্যারেক্টারটা? এটা হবে চার্লস মার্লো, উত্তর হবে এ। ঠিক আছে, এটাও কিন্তু ওই নাটক থেকেই নেওয়া হয়েছে। তারপরে দেখুন 49, নেদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস অ্যাওয়ার অফ দ্য সারপ্রাইজ। বলছে শিক্ষক অথবা ছাত্রদের কেউই এই সারপ্রাইজ বা বিস্ময় সম্পর্কে সচেতন ছিল না, এটা হবে অয়ার। ঠিক আছে, এটা ডির উত্তরটা হবে অয়ার। তারপরে দেখুন 50, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, প্যাসিভ ফর্ম বা প্যাসিভ ভয়েস কোনটি? হু টট ইউ অ্যারাবিক। এটা বলছে বাই হোম ওয়াজ অ্যারাবিক টট টু ইউ, বাই হুম ওয়ার ইউ টট অ্যারাবিক, হু ওয়ার ইউ টট অ্যারাবিক, বাই অল অফ দ্য অ্যাবভ সেন্টেন্স। এটা কোনটা সঠিক উত্তর হবে? এটা উত্তর হবে বি, বাই হোম ওয়ার ইউ টট অ্যারাবিক। ঠিক আছে, অনেকে মনে করতে পারেন বাই হোম ওয়াজ অ্যারাবিক টট টু ইউ, কিন্তু উত্তর হবে এটা বাই হোম ওয়ার ইউ টট অ্যারাবিক। ওকে, তারপরে দেখুন 51,
হোয়াট আর দ্য রিজন অফ দ্য স্ট্রেঞ্জার সোলজার সেন্স অফ সরো ইন দ্য পোয়েম স্ট্রেঞ্জ মিটিং। এটা উইলফ্রেড ওয়েনের লেখা একটা কবিতা স্ট্রেঞ্জ মিটিং। সেখানে বলছে অপরিচিত যে নাবিক সোলজারটা ছিল, সৈন্য ছিল, তার দুঃখের কারণটা কি? সেটা উত্তর হবে হোপলেসনেস অ্যান্ড দ্য সেন্স অফ আনডন ইয়ার্স। এটা উত্তর হবে এ। ঠিক আছে, নেক্সট দেখুন, তারপরে দেখুন 52, হু ডাজ জর্জ হেস্টিং অ্যাডমায়ার মোস্ট ইন দ্য প্লে। এই যে শি স্টুপস টু কনকার যে প্লে, এই নাটকে বলছে জর্জ হেস্টিং কাকে সব থেকে বেশি প্রশংসা করেছে? এটা হবে উত্তর ডি, কনস্ট্যান্স নেভিল। একে কিন্তু সব থেকে বেশি প্রশংসা করেছে, তাই এটা হবে ডি। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখুন, তারপরের প্রশ্নের উত্তরটা আমি এখানে বলে দিচ্ছি। এখানে একটা ন্যারেশন চেঞ্জ করতে বলছে। রবীন্দ্রনাথ টেগোর সেইড ফেথ ইজ দ্য বার্ড দ্যাট সিংস হোয়েন দ্য ডন ইজ স্টিল ডার্ক। এটা উত্তর হবে রবীন্দ্রনাথ টেগোর সেইড দ্যাট ফেথ ওয়াজ দ্য বার্ড দ্যাট স্যাং হোয়েন দ্য ডন ওয়াজ স্টিল ডার্ক। উত্তর হবে এ। ঠিক আছে, তারপরে দেখুন, তারপরের প্রশ্ন 54, what does the mysterious beauty of the swans symbolize in the poem The Wild Swans at Cool? ঠিক আছে, দ্য ওয়াইল্ড সোয়ান্স এট কুল যে পোয়েম আছে একটা, ডব্লিউ.বি. ইটস এর লেখা, ডব্লিউ.বি. ইটস এর লেখা একটা কবিতা, খুব দারুণ কবিতা। এই কবিতার মধ্যে বলছে হোয়াট ডাজ দ্য মিস্টেরিয়াস বিউটি, সবচেয়ে সুন্দর বিউটি, মানে ওই যে সোয়ান, যে রাজহাঁসের যে রহস্যময় যে সৌন্দর্য, এটা কিসের উপরে জোরদার করেছে? এটা হবে সি, হিউম্যান ওয়ার্ল্ড অফ রোমান্টিক লাভ। এটা হবে সি। তারপরে দেখুন পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি চেঞ্জ ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন সাবজাংটিভ মোড উইদাউট অল্টারিং দ্য মিনিং অফ ইট। এটা বলছে আই এম সরি আই ডিড নট নো হিজ নেম। এটার উত্তরটাই কি হবে? সাবজাংটিভ মোডটা কি হবে? আই উইশ আই নিউ হিজ নেম। ঠিক আছে, এটা উত্তর হবে বি। তারপরে দেখুন 56, দ্য এক্সপ্রেশন উই লুক বিফোর অ্যান্ড আফটার ইন দ্য পোয়েম টু এ স্কাইলার্ক is borrowed from the which Shakespearean play? তাহলে এটা উত্তর হবে সি, হ্যামলেট। ওকে, এটা হ্যামলেট থেকেই নেওয়া হয়েছে। চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখুন 57, each of the students dash submitted their project on time। তাহলে each of the students has submitted, এটা হবে হ্যাজ, উত্তর হ্যাজ হবে। তারপরে দেখুন 58, who has written the prologue of Goldsmith She Stoops to Conquer? She Stoops to Conquer যে প্লে, সেই প্লে যে প্রোলগটা কে লিখেছে? এটা উত্তর হবে এ, ডেভিড গ্যারিক। ওকে, নেক্সট দেখুন পরের প্রশ্নটা কি আছে এখানে। এখানে পরের প্রশ্নটা আছে চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস, দি মাউস ওয়াজ কিলড বাই দ্য ক্যাট। এখানে বলছে এই যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস আছে, এটা অ্যাক্টিভ ভয়েসটা কি হবে? এটা অ্যাক্টিভ ভয়েস হবে দ্য ক্যাট কিল দ্য মাউস। এটা উত্তর হবে বি, দ্য ক্যাট কিল্ড দ্য মাউস। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, তারপর দেখুন 60 দাগে কি আছে, 60 কি আছে, জন গ্যালসওয়ার্দি ওয়াজ বর্ন অন। এটা কত সালে জন্মগ্রহণ করেন জন গ্যালসওয়ার্দি? এটা হবে 1867। তাহলে উত্তর হবে এ। ঠিক আছে, এবারে চলুন আমরা বাংলা কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। দেখুন এখানে বাংলা একটা প্যাসেজ বা অনুচ্ছেদ তুলে দেওয়া আছে, আপনারা সকলেই পড়েছেন, আমি এটা আর পড়ে দিচ্ছি না কারণ ভিডিওটি অনেক লেংদি হয়ে যাচ্ছে। দেখুন তাড়াতাড়ি উত্তরটা বলে দিচ্ছি। এখানে দেখুন যে কোশ্চেনগুলো করা হয়েছে, প্রথম, আমাদের দেশে বেতনের পদ ছিল, বেতনের যে পদটি ছিল সেটা ছিল কি? আইন মন্ত্রী। ঠিক আছে, তারপরে দেখুন পরের কোশ্চেনটা এখানে কি আছে, বেতনের সমতুল্য আর একজন বিদেশি হলেন, এটা হবে হেয়ার। আপনারা ওটা প্রথমেই পড়েছেন, আমি আর এটা বেশি গেজাচ্ছি না বা বলছি না। দেখুন কলকাতাতে বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন কে? এটা হবে বেথুন সাহেব। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব পরের কোশ্চেনে। দেখুন বেথুন কাদের জন্য কাজ করেছিলেন? এটা হবে ডি, বাঙালিদের মেয়েদের জন্য। ঠিক আছে, তারপরে আমরা পরের কোশ্চেনটা দেখবো। এখানে দেখুন পরের কোশ্চেনটা এখানে আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মৃত্যু সাল হলো, উনি 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং 1891 সালে কিন্তু জুলাই মাসে সম্ভবত 30 বা 23 এরকম তারিখে কিন্তু মৃত্যুবরণ করেন। তাহলে এটা হবে 1820 ও 1891। ঠিক আছে, তারপরে দেখুন এখানে 66 দাগে কি আছে, বজ্রশিকার ড্যাশ জেলে আসছে ভয়ঙ্কর। এটা কিন্তু কাজী নজরুল ইসলামের প্রলয়োন্নাস নাকি এরকম একটা কবিতা, সেখান থেকে নেওয়া হয়েছে। এটা হবে বজ্রশিখার মশাল জেলে। তাহলে উত্তর হবে ডি, মশাল। ঠিক আছে, তারপরে দেখুন
68 না, সরি, একটা এখানে বাদ গিয়েছে। দেখুন, শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের নাট্যরূপ দেন, শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের নাট্যরূপ দেন কিন্তু শচীন্দ্রনাথ সেনগুপ্ত। উত্তর হবে সি, শচীন্দ্রনাথ সেনগুপ্ত। তারপরে দেখুন 68, আকাশে সাতটি তারা কবিতায় উল্লেখিত পাখিটি হলো, যে জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা, এখানে কিন্তু যে পাখিটি উল্লেখ করা আছে সেটা হবে মনিয়া। ওকে, মনিয়া পাখি। তারপরে দেখুন আমরা যাব 69, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকেই পথ আছেই, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে উদ্ধৃত? এটা হবে 3 পাহাড়ের কোলে, বি। ঠিক আছে, চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখুন এখানে 70, সোনালী চিল এখানে কোন বিশেষণ? সোনালী চিল, আমরা জানি চিল এটা বিশেষ্য আর সোনালী এটা বিশেষণ, তাহলে এটা হবে বিশেষ্যের বিশেষণ। ঠিক আছে, বিশেষ্যের বিশেষণ, এটা উত্তর হবে এ। ওকে, তারপরে দেখুন পরের কোশ্চেন, এখানে কি বলছে? বাঘ থেকে বাঘ, বাঘ, বাঘ থেকে বাঘ যে ধরনের ধ্বনি পরিবর্তন, এটা কিন্তু বাঘ, এটা ঘর, এখানে গ, এটা কিন্তু হবে অল্প প্রাণী ভবন, অর্থাৎ রিল্যাক্সে উচ্চারণ করার জন্য, সহজভাবে উচ্চারণ করার জন্য বাঘ থেকে মানে মহাপ্রাণ থেকে অল্প প্রাণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে উত্তর হবে এটা সি। তারপর দেখুন তির্যক বিভক্তি হলো এখানে সি, উত্তর এ হবে তির্যক বিভক্তি এ, অর্থাৎ সব থেকে বেশি যে বিভক্তি আছে, যে বিভক্তি সব কারকে ব্যবহার করা হয় তাকে তির্যক বিভক্তি বলে, এটা হবে এ। ঠিক আছে, তারপরে দেখুন 73, আন্না কারেনিনা কার লেখা? এটা লিও টলস্টয়ের লেখা, তাই এটা হবে এ, লিও টলস্টয়। ওকে, তারপর দেখুন 74, হসপিটাল থেকে হাসপাতাল কি ধরনের ধ্বনি পরিবর্তন? হসপিটাল থেকে হাসপাতাল হয়েছে, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে লোক নিরক্তি। ঠিক আছে, এটা এ হবে, লোক নিরক্তি। ঠিক আছে, সহজভাবে উচ্চারণ করতে তারা এরা মানে হসপিটালটা ভালো করে উচ্চারণ করতে পারতো না, তাই এটা হাসপাতাল করেছিল। ওকে, তারপরে দেখুন আমরা 75-এ চলে যাব। এখানে অমিত্রাক্ষ চন্দ্রের প্রবর্তককে আপনারা সকলেই জানেন, এটা মাইকেল মধুসূদন দত্ত। ওকে, তারপরে আমরা চলে যাব 76, কর্মকাম এটা যে জাতীয় ধ্বনি পরিবর্তন হয়েছে, এটা হবে ক্ষতিপূরণ দীর্ঘীভবন। ঠিক আছে, ক্ষতিপূরণ দীর্ঘীভবন, এটা সরলভ বা স্বরাগম কিছুই হবে না। নেক্সট, নজরুলের বিদ্রোহী কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটা হবে বিজলি। ওকে, উত্তর হবে সি, বিজলি। তারপরে দেখুন শীত করছে কোন জাতীয় ক্রিয়া? শীত করছে কোন জাতীয় ক্রিয়া? এটা অকর্তৃক ক্রিয়া। ঠিক আছে, এখানে এটা অকর্তৃক ক্রিয়া। তারপরে দেখুন সে হয়তো আজ আসবে না কি ধরনের বাক্য? এটা সন্দেহবাচক বাক্য। সে হয়তো আজ আসবে না, এটা সন্দেহবাচক। আসবে কি আসবে না ঠিক নেই। এখানে কি বলছে দেখুন, চর্যাপদে মোট পাতা আছে, চর্যাপদে মোট পাতা আছে। দেখুন এমনি চর্যাপদে মোট পাতা পাওয়া গেছে কিন্তু 64টি, কিন্তু তার শেষ পাতাটি কিন্তু 69 মাঝখানে 5টি পাতা নেই, অর্থাৎ 35, 36, 37, 39 এবং 66 5টি পাতা কিন্তু নেই। এমনি পাওয়া গেছে কটা? 64টা, কিন্তু লাস্ট পাতা কিন্তু 69টা। তাহলে বুঝতেই পাচ্ছেন মাঝখানে কিছু মিসিং আছে, তাহলে উত্তর হবে এখানে 69। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখুন 81, ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী রেখাঙ্কিত পদটি কোন কারক? এটা হবে কর্মকারক। ঠিক আছে, কাকে পরিচয় করেন ঈশ্বরী? ঈশ্বরীরে। ঠিক আছে, তাহলে এটা হবে কর্মকারক। তারপর দেখুন পথে ঘাটে এবং হাতে ভাতে হলো ড্যাশ সমাস, এটা কোন সমাস? এটা অলোক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, অলোক দ্বন্দ্ব। ওকে, তারপর দেখুন চর্যাপুঁথিতে প্রাপ্ত পদের সংখ্যা, চর্যাপুঁথিতে প্রাপ্ত পদের সংখ্যা কটি? এমনি চর্যাপুঁথিতে মোট পদ যেমন সুকুমার সেনের মতে 55টি পদ, 51টি পদ, তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কিন্তু 50টি পদ, কিন্তু চর্যাপুঁথিতে মোট প্রাপ্ত পদের কথা বলছি, তাহলে প্রাপ্ত পদ যেটা আছে সেটা হবে 46.5টি, এটা উত্তর হবে এ। ঠিক আছে, তারপর দেখুন 84, ভাঙার গান কবিতাটি নজরুলের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ভাঙার গান এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ফণীমনসা, সর্বহারা, অগ্নিবীণা। দেখুন এই যে ভাঙার গান এ নিজেই কিন্তু একটা কাব্যগ্রন্থ। ঠিক আছে, বিদ্রোহী যে কাব্যগ্রন্থ সেটা হলো ভাঙার গান। এই ভাঙার গান কাব্যগ্রন্থের মধ্যেও কিন্তু অনেক কবিতা আছে, কিন্তু এটা কিন্তু এটা নিজস্ব একটা কাব্যগ্রন্থ। ঠিক আছে, তাহলে এই উপরের কোনোটি নয়, উত্তর হবে ডি, কোনটি নয়, কেননা ভাঙার গানও একটা কাব্যগ্রন্থ, আর সেই কাব্যগ্রন্থের একটা কবিতার নাম আবার ভাঙার গান, যেটা কারারই লৌহ কপাট। ঠিক আছে, তারপর দেখুন ম্যাগসেসে পুরস্কার যিনি পেয়েছিলেন তিনি হলেন মহাশ্বেতা দেবী। উনি 1991 সালে কিন্তু ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তারপরে চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখুন এখানে কি বলছে,
86। বিদ্যাসাগরের প্রথম সার্থক গদ্য গ্রন্থ, বিদ্যাসাগরের প্রথম সার্থক গদ্য গ্রন্থ হলো বেতাল পঞ্চবিংশতি, উত্তর হবে সি। ওকে, তারপর দেখুন অসুখী একজন কবিতায় কবি পাবলো নেরুদার, অসুখী একজন যে কবিতা আছে সেই কবিতায় কবি পাবলো নেরুদার কি কবি ছিলেন? চিলিয়ান কবি ও রাজনীতিবিদ ছিলেন, উত্তর হবে চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। তারপর 88 দেখুন সমাস শব্দের অর্থ বিস্তার, সংক্ষেপ, দীর্ঘ, ব্যঞ্জনা, উত্তর হবে সংক্ষেপ। ঠিক আছে, তারপরে দেখুন 89 কি আছে? মতি নন্দী যে উপন্যাসটি লেখার জন্য সাহিত্য একাডেমি পেয়েছিলেন সেটা হবে সাদা খাম। ঠিক আছে, এখানে যে কটি মানে উপন্যাস আছে সবই কিন্তু মতি নন্দীর লেখা, কিন্তু তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন কি জন্য? সাদা খাম লেখার জন্য। তারপর দেখুন 90 অমৃত প্রীতম কোন রাজ্যের কবি ঔপন্যাসিক ছিলেন? এটা মারাঠি, পাঞ্জাবি, গুজরাটি না জম্মু কাশ্মীর? এটা উত্তর হবে পাঞ্জাবি। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আমি যতটুকু সম্ভব অথেন্টিক উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি চান অ্যারাবিক কোশ্চেনগুলোর উত্তর জানতে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা কমেন্টস করবেন, আমি সেই উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শেষ করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।